আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে গোপালগঞ্জের ঘটনায় যে ঘটনাটি ঘটলো, আমরা কেউই এই বিষয়টি এইভাবে চাই নাই এরকম হোক, তারপরও ঘটনাটি ঘটেছে, এর জন্য আপনি কাকে বা মানে কার কতটা দায় দিবেন বা কাকে দায়ী করবেন? মানে এখানে তিনটা পক্ষ যদি আমরা শফিক ভাই দেখি, যে সরকার, এনসিপি এবং যদি আমি বলি যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ বা গোপালগঞ্জের মানুষ, কাদের আপনি দায়ী করবেন জনাব শফিকুল ইসলাম মাসুদ? অনেক ধন্যবাদ যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার সম্মানিত উপস্থাপক, তাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সম্মানিত সহ আলোচক, তাকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে কথা বলার এবং আমরা একত্রে আলোচনা করার জন্য এই সুযোগটুকু পাওয়ার। গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে, ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে, বিগত 17 বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে, জীবন বাজি রেখেছে, তাদের অনুসারীরা শহীদ হয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে। সেই ছাত্র জনতার চেতনা থেকে তাদের যে দল এনসিপি গঠিত হয়েছে, তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসাবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই, এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি, নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ, আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন। খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে, সাধারণত আমাদের বিভিন্ন সময় এটা তাদের থেকে জানানো হয়। আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে, সেরকম কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি। তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য, এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য, সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া। আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জবাসী বলা যাবে না, গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে, চিন্তার মানুষ আছে। সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা, ফেসিবাদের অংশ যারা, আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ, যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে, আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলায় একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে। এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে, আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে। সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জবাসী বলা যাবে না, বরং সেখানকার আওয়ামী লীগের দোসর, এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি, সেটি সরকার দেখবে। আমরাও খোঁজ খবর নিচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে তারা সেখানে আশ্রয় নিয়েছে, বা সেখানে তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ জোন মনে করে সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন। সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে, কিন্তু এত সত্ত্বেও গোপালগঞ্জবাসী আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল, প্রোগ্রামে অংশগ্রহণ ছিল। প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তাটা নিশ্চিত করতে পারত সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোনো নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা সাংবিধানিক জায়গার মধ্যে থাকে, নিয়ম নীতির মধ্যে থাকে, তারা তো অস্ত্রের মোকাবেলা করতে পারে না। সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই এবং তারা বেরিয়ে আসাটা নিরাপদ হয় নাই।
মাসুদ ভাই, আমি 2-3টা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে আপনি প্রশ্ন ব্যর্থ হয়েছে সেটা আপনি বলছেন, তা আমাদের প্রশ্ন হচ্ছে আপনি যদি একটু দ্রুত একটু বলতেন যে প্রশ্নের এই ব্যর্থতা কি ইচ্ছাকৃত নাকি তাদের সামর্থ্যের অভাব? ইচ্ছাকৃত কেন কেউ কেউ বলতেছেন সেইটার প্রসঙ্গে আমরা পরে আসতেছি, আপনার কাছে কোনটা মনে হয় সেটা যদি আপনি একটু বলতেন, যে প্রশ্ন কি পারেই না নাকি সে মানে ইচ্ছা করে এরকম একটা ঘটনা ঘটুক এটাই তারা চাইছে? আমি আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না, কারণ প্রশাসনে তো ফুল সেট আপ আছে। ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই, ডিসি নাই, তাদের যে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার, সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা নাই। ব্যাপারটা তো এরকম না। সবকিছু তো তাদের আছে। যদি নাও থাকে, সেই ব্যাপারে যদি তাদের কোনো অসহায়ত্ব থাকে বা তাদের কোনো লিমিটেশনস থাকে, তাহলে তো তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবে, অথবা রাষ্ট্রকে তারা অবহিত করবেন। সুতরাং তাদের, আমার তো মনে হয় না তাদের কোনো তাহলে আপনি সীমাবদ্ধতা মনে থাকার করতেছেন কথা। না যে তাদের সামর্থ্যের অভাব বা তাদের কোনো সীমাবদ্ধতা রয়েছে? তাহলে একটা বিষয় দ্বারা যে তারা ইচ্ছা সামর্থ্যের করে অভাব, এরকম করছে। সামর্থ্যের অভাব নেই, তাদের আন্তরিকতার অভাব ছিল, এই এই এতে কোনো সন্দেহ নেই। এই- এই আন্তরিকতার অভাব কি কারণ? মানে মাসুদ ভাই, কেন আপনাকে আমি প্রশ্ন করতেছি, কারণ আপনি শুধু একটি দলের একজন কেন্দ্রীয় নেতাই নন, আপনি একজন খুবই মানে আমি কি বলবো একটা তীক্ষ্ণ ধীসম্পন্ন মানুষ যিনি বিশ্লেষণ করে। আপনি কেন এইটা মনে করতেছেন যে সরকার আন্তরিকতার অভাব ছিল বা সরকার ইচ্ছে করে এটা করতেছে? আমরা তো দেখলাম খুব মানে এটা এটা জি, একটু যদি বলতেন। আহ, এটা কিন্তু সরকার নিজেরাও বলে হ্যাঁ। যে এখনো এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোসর আছেন। আমি উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই। বলেছেন যে এই এই এখনকার অনেক পুলিশ, তারা তো বিগত 15 বছরে আওয়ামী লীগের না। নিয়োগকৃত পুলিশ, সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে না, এরকম ব্যাপার আছে। এ কথা, এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন। সুতরাং কিন্তু আন্তরিকতার অভাব মাসুদ ভাই থাকবে, একটু এটাই একটু তো একটু স্বাভাবিক না? কিন্তু মাসুদ ভাই একটু একটু করে বিশ্লেষণ করি। ধরেন সরকারের কোথাও কোথাও আওয়ামী দোসররা আছে, তা যদি উপদেষ্টাদের মধ্যে না থাকে, ধরেন উপদেষ্টারা না, বসরা না, ডক্টর ইউনূস না, ধরেন মাঠ পর্যায়ে, তো মাঠ পর্যায়ে যদি থাকে, যদি সেই এসপি, দায়িত্বপ্রাপ্ত এসপি সেটা কন্ট্রোল করতে না পারে, যদি পুলিশ ফোর্স না পারে, তাহলে তো আমরা এটা জানবো যে এটা হায়ারার্কি বা স্বরাষ্ট্র উপদেষ্টা তো তাদের জিজ্ঞেস করবে। তো সেটা তো আমরা করতে দেখি নাই। আমরা দেখছি যে ওইখানে 4টা মানুষ মারা গেছে। আমরা দেখছি যেটারে হচ্ছে আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি, সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন। যে আমি যদি তাকে কোট করি, যে এখন যে অবস্থায় সে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে। আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর, মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন, কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায়। এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয়, যদি আন্তরিকতার অভাব হয়, সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা আর কতদিন পার পাবো? কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন। আমার তো মনে হয় যদি দোষর হয়, যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা, সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে, সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি যথার্থই বলেছেন। দুটো বিষয় বলি। একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন না, এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল, কেন্দ্র ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে বিকেল 5টায়। সেখানে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উনি প্রধান অতিথি ছিলেন, সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য। তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে
কোনো যাচাই বাছাই বা কোনো রাগঢাক রেখে আমরা কথা বলিনি। আমরা কথা বলেছি যে এটা জানমালের নিরাপত্তার প্রশ্নে সরকারের দায়িত্ব। সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা। যেহেতু তারা এটা জানাননি, সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাতও বলেছেন। আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল, সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই, আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলেই স্পষ্ট, দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন। আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি। অনেকে বলছেন, কেউ এনসিপিকে দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে। একটি তারা করেছে হচ্ছে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললো, এটাকে মার্চ টু গোপালগঞ্জ বলেছে। তাদের সমর্থিত কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে। কেউ এটিও বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে। আপনি এটা থেকে কি মনে করেন যে মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা? আচ্ছা, এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন শৃঙ্খলা বিরোধী কোনো কর্মসূচি করি, রাষ্ট্র বিরোধী কোনো বক্তব্য দিয়ে থাকি, সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের, বিশেষ করে কোনো নিষিদ্ধ দলের অস্ত্রধারীরা কি আমার ব্যাপারে এসে আমার উপরে হামলা করবেন? এটা কি একটা মানে রাষ্ট্রের কোনো কাঠামো হতে পারে? বা এটা একটা নাগরিকের সাথে আর একটা নাগরিকের সম্পর্কের প্রশ্ন না তো। যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে, সাংবিধানিক কোনো ব্যত্যয় তারা করে, বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে, কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয়, সরকার যদি সেটাকে থ্রেট মনে করে, জনগণের জন্য মনে করে, রাষ্ট্রের জন্য মনে করে, সেটা তো সরকার পদক্ষেপ নেবে। সেটা কি কোনো সাধারণ নাগরিক বা কোনো একটা দল, বিশেষ করে নিষিদ্ধ কোনো দলকে অস্ত্র নিয়ে তাদেরকে হামলা করতে পারবে? এটা কি যথার্থ? না, একদমই যথার্থ না। কিন্তু মাসুদ ভাই, অসীম ভাই, এতক্ষণ আমরা অসীম ভাইকে হারিয়ে ফেলেছিলাম কোনো এক অসীমে, কিন্তু আমরা আবার তাকে পেয়েছি, সেজন্য আমরা ব্যারিস্টার অসীমকে শুনতে চাই। তো অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন না? আমার একটা ছোট্ট অসীম ভাইকে আবার আমরা লুজ করছি, মানে অসীম ভাইকে আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি, এই মুহূর্তে শুনতে পাচ্ছি। জি, না, অসীমকে রেখে আমি একটা কথা বলতে চাই যে মাসুদ ভাই, আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল? মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা? দেখেন, আমার সঠিক মনে করা না করা খুবই গুরুত্বপূর্ণ মাসুদ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এটা বলতেছি, মানে অসীম ভাইয়ের বলাটা গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে দলের সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে না। কিন্তু আপনাকে এবং ব্যারিস্টার অসীম ভাইকে আমি অনেকদিন ধরে চিনি, যে আপনাদের মতামত আমার কাছে এবং আমাদের দর্শকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য আজকে আমরা অনুষ্ঠানের সময়সূচি একটু পরিবর্তন করে হলেও আপনাদের কাছ থেকে একটু মন্তব্য শুনতে চাচ্ছি। আপনি কি মনে করেন যে এনসিপির এই রাজনৈতিক কার্যক্রমটা সঠিক ছিল কিনা? মানে মার্চ টু গোপালগঞ্জ, তাদের ওখানে যাওয়া, আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি। এই সঠিক কিংবা ব্যাঠিক এটা নির্ধারণ করার দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না। এটা দুটো জায়গা, একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ, যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন, তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যাঠিক করছেন। দুটো জায়গা, একটা প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ জনগণ। মাসুদ ভাই, আমি একটু অসীম ভাইয়ের কাছে যাই, অসীম ভাইয়ের কাছ থেকে গিয়ে আবার আমি ফিরে আসবো। আমি প্রশ্নটা একটু আপনার কাছে রিস্ট্রাকচার করি। যেমন ধরেন, একটি রাজনৈতিক দল হিসাবে এনসিপি বাংলাদেশের 63টা জেলায় যাবে, 64 নম্বর জেলায় যাবে না, বা কোনো কারণে গোপালগঞ্জে না গিয়ে তাদের ফরিদপুর চলে যেতে হবে বা যশোর যেতে হবে, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে তাদের সেখানে যাওয়ার অধিকারও আছে, তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করারও তাদের মানে তারা এটা করতে